অখাদ্য একটা রাস্তা। এটুকু বুঝলাম যে প্ল্যানিং করে কিছু হয় না, সব কিছু হঠাৎই করতে হয়। এতদিনে যা প্ল্যানিং করে যা কিছু করেছি সব কিছুই ক্যান্সেল হয়েছে। এর হয়তো ওর হয় না, তার হয়তো তার হয় না, এ হয়তো সব কিছু সবার হয়তো কেউ ছুটি পায় না। তো এখন হঠাৎ করে প্ল্যানিং করেছি, এটাই বেশ ভালো। একটা জিনিস ভয় লাগছে যে এই প্রথম 100 সিসি নিয়ে এতটা দূরে যাচ্ছি। এর আগে 100 সিসি নিয়ে এতটা দূরে যাইনি, এই প্রথম যাব। অলরেডি বাড়ি থেকে 70-80 কিলোমিটার রান করে চলে এসেছি। এখনও প্রায় আমাদের 70 কিলোমিটার যেতে হবে। আশা করছি রাত 1-1:30টার মধ্যে শক্তিগড় পৌঁছে যাব। রাস্তা দেখো, পুরো একটু আগেই বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম কোনো কষ্ট হচ্ছে না, কিছু হচ্ছে না। রাতের বেলা রাইড বেশ এনজয় করছি। একটা জিনিস ভালো হয়েছে বেশ, বাড়ি থেকে বেরোবার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই রেনকোটটা সঙ্গে নিয়েছিলাম। এখন রাস্তায় বৃষ্টি থামার পরে এতটাই ঠান্ডা যে রেনকোটের ওপরের মানে জ্যাকেটটা পরেই গাড়ি চালাচ্ছি আর কি। এটাতে হাওয়াটা অনেকটা আটকাচ্ছে আর ঠান্ডা ভাবটাও লাগছে না। নয়, এখান থেকে শক্তিগড় আর 25 কিলোমিটারের মতো বাকি, আর বর্ধমান হচ্ছে বাকি প্রায় 40 কিলোমিটারের মতো। একদম হেভি 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 বেলা। কিন্তু এই বেশ ব্রিজের ওপর থেকে বাইক চালিয়ে যেতে বেশ ভালোই লাগছে, কারণ দুদিকে বেশ লাইট জ্বলছে, হাইওয়ে, পাশে থেকে গাড়ি যাচ্ছে, খোলামেলা, যানজট নেই, অত কিছু ট্রাফিকও বিশাল সেরকম কিছু নেই, বেশ ভালো লাগছে। খুব একটা জোরে গাড়ি চালাচ্ছি না, ওই অ্যাপ্রক্স 60-এই ক্রুজ করার চেষ্টা করছি আর কি, কারণ আমাদের অত তাড়াও নেই। মোটামুটি 200-250 কিলোমিটার ডিস্ট্যান্স যেখানে যাব প্ল্যান করেছি, তো সারা রাতের ব্যাপার রয়েছে, ওই জন্য আমরা কেউই তাড়াহুড়ো করছি না, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে যাব, আর যেন কোনো চাপ না হয় সেই রকমভাবেই রাইডটা করছি। একটা জিনিস ভালো বলবো যে ডানকুনি টোল প্লাজার পরে থেকে প্রায় 50 কিলোমিটার 60 কিলোমিটার রাইড করে যাচ্ছি। রাস্তা কিন্তু একদম পুরো মাখনের মতো। এখন প্রায় রাত 1টা বাজতে যায়, তো আমরা এখন বর্ধমান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আছি, 30-35 কিলোমিটার দূরে আছি। আমাদের সারাদিন ঘুম নেই, রাত 1টা বাজে তাও ঘুম পাচ্ছে না, এতটাই এক্সাইটমেন্টটা রয়েছে আমাদের মধ্যে। তো বেশ রাইডটা কিন্তু বেশ সবাই মজা করতে করতেই করছে। আমি প্রথমেই ভেবেছিলাম যে রাত্রিবেলা রাইড, হয়তো ঘুম এসে যাবে, হয়তো টায়ার্ড লাগবে, কিন্তু না, দিনের বেলা যে গরমটা থাকে, রোদ্দুরের যে তাপটা থাকে, বা একটা যে গরম ভাবটা থাকে, সে ভাবটা তো আর রাতে থাকে না। সেই জন্য কিন্তু রাইডে আরও বেশি মজা হচ্ছে। জানি না কার কি মত রাতের ড্রাইভ করার মানে ব্যাপারটাতে, কিন্তু আমি এই প্রথমবার করছি ফুল নাইট রাইড, বেশ ভালো লাগছে ব্যাপারটা। ফার্স্ট এক্সপিরিয়েন্স ভাই রাতের বেলা রাইড করার, আর ফার্স্ট এক্সপিরিয়েন্সটাই কিন্তু বেস্ট এক্সপিরিয়েন্স একটা হলো। শক্তিগড় থেকে প্রায় আমরা 6 কিলোমিটার দূরে আছি, তো এখান থেকে শক্তিগড় যাব, গিয়ে একটা ভালো ল্যাংচা দোকান দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে ল্যাংচা ট্যাংচা খাবো, তারপরে কিন্তু তারাপীঠের দিকে রওনা দেবো। শক্তিগড় ঢুকে গেছি, আর একটার পর একটা ল্যাংচার দোকান দেখতে পাচ্ছি। ওদিকে দেখছি ল্যাংচা কুঠি, তারপরে আদি ল্যাংচা ভবন, সব ডান দিকে পড়ছে। আমরা এই বাঁদিক নিয়ে নিয়েছি হাইওয়ে থেকে। দেখি যে কোনো একটা ভালো ল্যাংচার দোকান দেখে দাঁড়াবো। এখানে দেখছি সারা রাত মোটামুটি সব খোলা, আদি ল্যাংচা ভবন, এখান থেকে তো খেলেই হয়। ওরা কেন চলে যাচ্ছে কেন বুঝতে পারছি না। ওরা কি খাবে না ল্যাংচা? ল্যাংচা নগর, প্রচুর প্রচুর ল্যাংচার নামে প্রচুর প্রচুর দোকান রয়েছে। ওরা কোথায় যেতে চাইছে বুঝতে পারছি না। দেখি ওদের পছন্দ মতো দাঁড়াতে হবে, যেহেতু ওরা আগে যাচ্ছে।
ল্যাংচা নিকেতন, আচ্ছা। আর কি কি আছে ল্যাংচার নামে? ল্যাংচা নিলয়, আচ্ছা। ভাইয়ের কি এখানে মদ হলো? ও পাশে যেতে বলছে। আরে ল্যাংচা ভবন থেকে খেলে হতো তো। হ্যাঁ, ল্যাংচা ফাঁকা, সেটা কোথায়? এদের কি উক্তি বুঝতে পারছি না। বলে ল্যাংচা দোকান ফাঁকা কেন? তা রাত 1:30টার সময় আমাদের মতো পাগল কেউ আছে আর যে ল্যাংচা খেতে আসবে? হ্যাঁ, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ রে, ল্যাংচা স্টেশন আছে, ল্যাংচা বাজার আছে, কোথায় যাবি বল? ল্যাংচা হাট আছে। আরে ভাই, তুই কি ভাবছিস এত রাত্রে সব দোকানে ভিড় হবে? কেউ আমাদের মতো পাগল আছে? দাঁড়া, ডাইভারশন আছে কিনা দেখ। আরে যেখান থেকে সেখান থেকে তো নিয়ে গেলে হবে না। ওই কোথায় যাচ্ছিস? এরকম করাটা কিন্তু একদমই উচিত না। তোমরা কিন্তু কেউ করো না, কিন্তু কি করব, ল্যাংচা খেতে মন জেগেছে আর যে দোকানে লোক বেশি আছে সে দোকানেই নাকি খাবে। আদি ল্যাংচা হোম, আচ্ছা দেখা যাক এখানে কি কি আছে। আদি ল্যাংচা হোম, তো এখানে মোটামুটি ভিড়ভাড়টা আছে। ট্যুরিস্ট নেমে খাওয়া দাওয়া করছে, এখন ভেতরে যায়নি। হাত মুখ ধুলাম, অবস্থা খুব খারাপ। হেলমেট পরে চুলের অবস্থা তো খুব খারাপ, শোচনীয়। আর সারা রাত ঘুম নেই, তো সেই ব্যাপারটা দেখাচ্ছে। এনার্জি আছে কিন্তু চোখ মুখ বেশ কেমন একটা হয়ে আছে। এটা 10 টাকা পিস ঘিয়ের? হ্যাঁ, এইটা 20 টাকা পিস, 15 টাকা পিস ঘি খাওয়া পিস। আচ্ছা দাদা, এইগুলো সব কি ঘিয়ের? 7 টাকা পিস, 10 টাকা পিস, 15, 20 সব ঘি। না, এইটা ডালডা। এটা ডালডা? এই তিনটা ঘি। এটা 7 টাকা পিস। এর থেকে বড় সাইজ কিছু নেই? বাবা, কোনটা খাবি? এটা 20 টাকা পিস, এটা 20 টাকা পিস, এটা 15 টাকা পিস। ভাই ভাই, ল্যাংচা খেতে এসে কে ওই ওই সব খায়? কে কি কি করতে চাইছে? তাই সবাই 20 টাকা পিসেরটা সবাইকে একটা একটা করে খেয়ে দেবে, টেস্ট করো আগে একটা। তা 10 টাকা পিসেরটা টেস্ট করো তাহলে। ঠিক আছে, তাহলে 20 টাকা পিসেরটা খেয়ে দেখো, খেয়ে দেখো, সেটা তুমি খেয়ে দেখো। একটা চামচ দাও, তুমি আগে খেয়ে দেখো। হ্যাঁ, দিতে থাকো না, খেয়ে দেখো, ফিডব্যাকটা বলো। ঠিক আছে, ভালো? হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ, আমিও তো খাবো নাকি? আমি খাবো না? ডায়মন্ড হারবার থেকে সকালবেলা চিন্তা করেছি যে ল্যাংচা খাবো। এখন প্রায় রাত 1:30 বাজে, ল্যাংচা খেতে চলে এসেছি। এই ভাইয়ের ইচ্ছা। তুই এটা কি খাচ্ছিস? তা তুই তুই কি খাচ্ছিস? ছানা বড়া? যারা আমাদের সাথে প্ল্যান করেছিলিস তারা দেখ, কি বলবো, তোরা আসতে পারলি না, আমরা এলাম, খাচ্ছি। আচ্ছা, উপরেটা কি? এটা কি মন্ডা? গুন্ডা, মন্ডা, এসব কী সব নাম জানি না। দোকানটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। তুই খেয়ে যাচ্ছে ভাই, গালটা একটু নামা, ঠিক আছে? না খাবো না, অনেকটা খেয়েছি, গা কিরকম এ হয়ে গেছে। মোটামুটি যা এক্সপেকটেশান ছিল যে প্রচুর ল্যাংচা খাবো, ল্যাংচা এই ওই তাই না, সেরকম কিছুই না। মোটে 4 জনে মিলে 134 টাকার ল্যাংচা খেয়ে আমরা ক্লান্ত, আর খেতে পাচ্ছি না। মানে একদম পুরো মানে মুখটা এ হয়ে গেছে, এত মিষ্টি হয়ে গেছে, আর খাওয়া আমাদের দ্বারাই হচ্ছে না। তো মোটামুটি আমরা সবাই
দুটো একটা করে ল্যাংচা টেস্ট করবার পরে বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ সময় নিইনি, মিনিট 20 হয়তো সময় লেগেছে। তো একটা কথা তোমাদেরকে বলি, এই যে শক্তিগড়ের ল্যাংচা নিয়ে যত বড় বা যত লেভেলের যে এক্সপেকটেশানটা ছিল, সেরকম হ্যাভক কিছু আমার মনে হলো না। এবার কার কী লাগে সেটা আলাদা ব্যাপার। আর তবে এখান থেকে যাওয়ার সময় একটু মিষ্টিমুখ করে যাওয়া যেতেই পারে, বাট সেই বিশাল যে ব্যাপারটা সেটা এই দোকানটার মধ্যে নেই, মানে আমার লাগেনি আর কি। তো চলো, তো আমাদের এখন পরের গন্তব্য হচ্ছে তারাপীঠ। তো ইচ্ছা আছে ভোর 4টে সাড়ে 4টে পর্যন্ত তারাপীঠে পৌঁছে ওখান থেকে পুজো টুজো দিয়ে তারপরে শান্তিনিকেতনে ব্যাক করব। আর হয়তো 10 কিলোমিটার দূরেই বর্ধমান, তো বর্ধমানের আগে থেকেই আমাদের ডান দিকে নিয়ে নিতে হবে। তারপরে একটু শরীরটা বেশ কি বলবো, হালকা হালকা সবার ঘুম পাচ্ছে, সেরকম লেভেলের না, তবে রাত 2টো বাজলে যে ব্যাপারটা হয় সেটাই। এখান থেকে আর তারাপীঠ কিন্তু 129 কিলোমিটার বাকি। ম্যাপে দেখাচ্ছে যে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। দেখা যাক কতটুকু কি পৌঁছানো যায়। আমরা কিন্তু খুব একটা বেশি স্পিডে গাড়ি চালাচ্ছি না, মোটামুটি ওই 60-65তেই গাড়ি ক্রুজ করছি। আর আমার এই 100 সিসি গাড়ি নিয়ে এর থেকে বেশি জোরে চালিয়ে যাওয়া সম্ভব নয়। তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে এগোবো, কোনো চাপ নেই, সারা রাত আছে এখন আমাদের কাছে। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। মোটামুটি আমরা বর্ধমান এসে গেছি। তো বর্ধমান থেকে ডান দিকে নিতে হবে। তো আমরা হাইওয়ে ছেড়ে এখন সার্ভিস রোডে চলে এসেছি। এই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের নিচে থেকে ডান দিকে নিলেই ব্যাস তারাপীঠের রাস্তা শুরু। ডান দিকেই কিন্তু বর্ধমান সিটি, এটাই তো ডান দিকে নিতে হবে। চল, হ্যাঁ শিওরা। তো আমরা ন্যাশনাল হাইওয়েটাকে বাইপাস করে এখন নিয়ে নিয়েছি বর্ধমান সিটির উদ্দেশ্যে রাস্তাটা যেটা রয়েছে সেটাই। অনেকবার ট্রেনে করে বর্ধমান স্টেশন ক্রস করেছি, বাট কোনোদিনও বর্ধমান সিটিতে আসা হয়নি। তো রাতের বেলায় সই আসছি আর কি বাইক নিয়ে। বাইক ব্যাস ডবল লেন শেষ, এখন সিঙ্গেল লেন শুরু। আর রাতের বেলা ট্রাকেদের ব্যাপার তোমরা তো জানোই, অর্ধেক ট্রাকওয়ালা তো ভালোভাবে গাড়ি চালায় না, কীভাবে চালায় তোমরা কম বেশি সবাইয়ের জানা আছে। বর্ধমান সিটির ভেতর থেকে কাটোয়া হয়ে যে রাস্তাটা, ভাই পুরো জঘন্য রাস্তা। এই লাস্ট 1 ঘন্টা ধরে বাইক চালাচ্ছি, 30 কিলোমিটারও আমরা যেতে পারিনি। কি বলবো, জাস্ট অখাদ্য একটা রাস্তা। এখানে যেটা হয়, পুলিশ তার নিজের কাজ করছে। রাস্তা ভাই জঘন্য। খারাপ রাস্তা অতিক্রম করার পরে অবশেষে এই সুন্দর সূর্যোদয় দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে কারণ আমরা তো সচরাচর এত সকালে ঘুম থেকে উঠি না, তো কোনোদিনও সূর্যোদয়ও দেখা হয় না এত ফ্রেশভাবে, তাই হয়তো একটু বেশি ভালো লাগছে। এখান থেকে তারাপীঠ আর মাত্র 5 কিলোমিটার বাকি। এখন বাজে ঘড়িতে প্রায় 6টা। তারাপীঠে এসে পৌঁছে গেছি আমরা 6টার সময়। 6টা একটু বেশি হবে হয়তো। কি হলো সৈকত বেল্ট করে নি, তো তাই প্যান্ট টেনে টেনে হাঁটছে। যদি তুই প্যান্টটা পেছন থেকে টান, ঠিক আছে, ধরে ধরে চল। একবার বল সিস্টেম আছে, তুমি লাইনে যদি দাঁড়িয়ে দিতে পারো খুব ভালো। আচ্ছা, তারপরে
দ্বিতীয় অপশন তোমার টাকা, আচ্ছা, ভিভিআইপি ভিভিআইপি কি 500 টাকা করে দিতে হবে নাকি? 500, 1000, 2000 যেরকম তুমি নেবে সেরকম ভাবে যাবে। আচ্ছা, আর সেটা যদি তুমি না পারো তাহলে একটাই উপায়, এর সামনে গিয়ে দাঁড়িয়ে মাকে দেখতে হবে, ছুতে পারবে না। লাইন দেখলাম মোটামুটি কোথায় পোষা বিকেল 5টা-6টা বেজে যাবে যদি লিগালি লাইন নিতে চাই। তো আরও একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপিতে 500 টাকা করে দিতে হবে, ব্যাস তোমার 1 ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট। তো মোটামুটি প্রসাদ টোসাদ নেওয়া হয়ে গেছে। এখানে যা সিস্টেম, পুজো দিতে গেলেও তোমাকে ব্রোকার ধরেই পুজো দিতে হবে। ওখান থেকে প্রসাদ নিলাম, সেই দোকান থেকে একটা পুরোহিত যাচ্ছে আমাদের সঙ্গে। তো আমরা যে প্রসাদগুলো নিয়েছি সেগুলো মায়ের পায়ে 1 নম্বর গেটের নিচে আছে। দিয়ে আর আমাদেরকে রিটার্ন করবে, ফোনটা কাটবেন না। এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। এইটা হচ্ছে ভিআইপি লাইন, মানে যারা 500 টাকা করে দিয়ে এই লাইনে দাঁড়াতে হয়। আর ওটা হচ্ছে উপরে, ওটা হচ্ছে নর্মাল পাবলিকের লাইন। মোটামুটি আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। এবার যে হোটেলে ব্যাগ ট্যাগ রেখেছি, ব্যাগ নিব আর শান্তিনিকেতনের দিকে রওনা দেবো। তো চলো, আর বেশি কথা বাড়াবো না, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হবে।